দিলাম এই মাত্র, এই যে আমি ক্লাসটা মাত্র রেকর্ডিং এ দিলাম, ক্লাসটা রেকর্ডিং পরে পাওয়া যায়। লাইভ ক্লাস করাটাই না বেশি ভালো, কারণ তোমার সরাসরি ইন্টারাকশনের যে বিষয়টা সেটা থাকে live class। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করতেছি। তো আমাকে তো তোমরা সবাই চেনো, গত 3-4টা ক্লাস আমি করাইছি তোমাদের, সবাইকে ওয়েলকাম ক্লাসে। আর আজকের ক্লাসের টপিক ঘন জ্যামিতি। ঘন জ্যামিতি নিয়ে আজকে আমরা পড়াশোনা করবো। আর ঘন জ্যামিতিতে না তোমার কলেজে অ্যাডমিশন টেস্টে মোটামুটি অনেকগুলো টপিক আসে ঘন জ্যামিতি থেকে। তোমার প্রতি বছরই একটা দুইটা তো অবশ্যই থাকে। হুম। তো দেরি না করে আমরা আপনাদের ক্লাসের চলে যাচ্ছি। প্রথমেই আমাদের বোঝার জিনিস যে মাত্রা কি, মাত্রা জিনিসটা কি। আচ্ছা, মাত্রা জিনিসটা হলো এই যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই যে প্রত্যেকটা বিষয়কে আমরা মাত্রা বলি। ধরো একটা বস্তু আছে, ধরো একটা বস্তু আছে, একটা বস্তু আছে, এই বস্তুটার দুইটা দিকে হলো আমার, এই বস্তুটার দিক আছে দুইটা, একটা এই দিকে, এই বস্তুটার কোনো উচ্চতা নেই, উচ্চতা নেই। এখন এই বস্তুটার তাহলে মাত্রা পায় ওইটা মাত্রা, দুইটি, দুইটি যদি বস্তুটার মাত্রা হয়, সেই মাত্রা দুটোকে আমরা কি বলবো? মাত্রা দুটোকে আমরা বলবো এইদিকে বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, আর এইদিকে বস্তুটার একটা প্রস্থ আছে। এই বস্তুটা একটা 2D বস্তু, এই বস্তুটার কোনো উচ্চতা নেই। হুম, উচ্চতাটাও আমাদের একটা মাত্রা। তো আমরা বস্তু যে কোনো, আমাদের এই জগতের বস্তু সাধারণত 3 ডাইমেনশনে এক্সিস্ট করে। 3 ডাইমেনশনের বাইরে আমরা কোনো কিছুই বুঝতে বা দেখতে পারি না। হ্যাঁ, আমাদের মহাবিশ্ব কিন্তু 4 ডাইমেনশনাল। মহাবিশ্বে টাইম নামে আরো একটা ডাইমেনশন আছে, কিন্তু আমরা 3 ডাইমেনশনাল প্রাণী। আমাদের কাছে টাইম জিনিসটা কনস্ট্যান্ট। হুম, মহাবিশ্বের টাইম একটা ডাইমেনশন সৃষ্টি করে, সেটা তোমরা যখন ইন্টারে উঠবা তখন তোমরা আর কি বুঝতে পারবা। তখন আইনস্টাইনের থিওরি আছে, তো সেইখানে আইনস্টাইন টাইমটাকে কনস্ট্যান্ট হিসেবে না ধরে ভ্যারিয়েবল হিসেবে বিচার করছে। এখানে টাইমটা আসলে কোনো কনস্ট্যান্ট না, টাইমটাও একটা মাত্রা। তো আমরা যেহেতু ত্রিমাত্রিক জগতে বাস করি, সো এইখানে টাইমটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই, কারণ আমরা টাইমের সাথে কোনো রকম আহ উল্টাপাল্টা কিছু করতে পারি না, টাইমটাকে আগে পিছিয়ে করতে পারি না। ঠিক আছে। আচ্ছা, তো এই বস্তুটা একটা 2D বস্তু, কারণ এটার একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। এবার যদি আমি আরেকটা বস্তু, হুম, একটু বুঝতে পারি। আচ্ছা, এই যে আমি বস্তুটা আঁকলাম, হুম, এই বস্তুটার একটা দৈর্ঘ্য আছে, এই বরাবর একটা দৈর্ঘ্য আছে, এই বরাবর একটা প্রস্থ আছে, এই বরাবর একটা প্রস্থ আছে, আর এই বরাবর একটা উচ্চতা আছে। এটা উচ্চতা, এটা দৈর্ঘ্য, আর এটা প্রস্থ। ওকে, তো এই বস্তুটার 3 দিকেই আমাদের মাত্রা আছে, সরি 3টা মাত্রাই আছে এখানে।
দৈর্ঘ্য আছে একটা, প্রস্থ আছে একটা, উচ্চতা আছে। তো এই বস্তুটাকে আমরা বলতে পারি 3D বা 3 ডাইমেনশনাল বস্তু। হুম, সেটাই এখানে বলছি। সরলরেখা কি একমাত্রিক, কারণ সরলরেখা এই যে ধরো জাস্ট এই একদিকেই ওর একটি আছে। এইটা যদি একটা সরলরেখা হয়, এটা যদি একটা সরলরেখা হয়, তাহলে একটা দিকেই মুভমেন্ট আছে। এ মুভ করতেছে, এ মুভ করতেছে এই একটা সাইডে, এই জিনিসটা মুভ করতেছে দুইটা সাইডে, এই জিনিসটা মুভ করতেছে তিনটা সাইডে। তো সরলরেখা 1D, 1 ডাইমেনশন। আর এই যে একটা সমতল একটা তল, এটা হলো 2D। আর এটা হলো 3D। তাহলে সরলরেখায় একমাত্রিক, তল দ্বিমাত্রিক, ঘনবস্তু ত্রিমাত্রিক। ওকে, দুইটি সরলরেখার মধ্যে সম্পর্ক আছে। দুইটি সরলরেখা একতলীয় হবে যদি তারা সমান্তরাল হয় অথবা ছেদ করে। সাপোজ একটা সরলরেখা আছে, এই একটা সরলরেখা আছে। হুম, তো আমি যদি একটা তল কল্পনা করতে পারি, একটা তল, তলের মধ্যে যদি আমি সরলরেখা দুটোকে আটকে ফেলতে পারি, হুম, তাহলে এই সরল রেখাটা একতলীয় হবে। হুম, আর এই একতলীয় হওয়ার শর্ত কি? সরলরেখা দুটিকে সমান্তরাল হইতে হবে অথবা ছেদ করতে হবে। সাপোজ এই দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখাকে যদি আমি এরকম পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখবা কোনো না কোনো বিন্দুতে এরা কিন্তু ছেদ করতেছে। এই যে এই বিন্দুটাতে এরা কিন্তু ছেদ করতেছে। ওকে, এই বিন্দুতে যদি এরা ছেদ করে, তাহলে কি এই সেকেন্ড শর্তটা আমার ফিল আপ করলো। হুম, আর যদি যদি ধরো সমান্তরাল হয়, ধরো এই রেখার সমান্তরাল এটা, তাহলে কি আমার ফার্স্ট শর্তটা ফিল আপ করতেছে, অর্থাৎ তারা একতলীয় হওয়ার যে শর্ত সেটা ফিল আপ করতেছে। বৈকতলীয় এই জিনিসটা, যদি আমরা দুইটা সরলরেখাকে একটা তলে আম যদি আমরা দুইটা সরলরেখাকে বন্দি করে ফেলতে না পারি, সাপোজ জিনিসটা আমি বুঝাই, দাঁড়াও জিনিসটা আমি ভিডিও অন করতে হবে ওদের participant করেছে। আচ্ছা, তাহলে আমি ভিডিওটা একটু অন করি। হুম, এই যে ধরো এইটা একটা সরলরেখা, সাপোজ সাপোজ এই জিনিসটা একটা সরলরেখা। হুম, এখন এই সরলরেখার সাথে যদি এরকম একটা সরলরেখা সমান্তরালে থাকে, তাহলে কিন্তু আমাদের ফার্স্ট যে শর্তটা সেটা ফিল আপ করতেছে। হুম, কিন্তু যদি এই সরলরেখাটা এইভাবে থাকে, হ্যাঁ, জাস্ট এইভাবে, আর এইটা যদি এইরকম থাকে, অর্থাৎ সমান্তরালও না, ছেদও করতেছে না, একটা এই দিকে একটা এই দিকে, হুম, একটা এরকম, মানে একটার সাথে আরেকটা জাস্ট ক্রস টাইপ। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা জিনিসটাকে এই একটা তলের মধ্যে বন্দি করতে পারছি। কারণ তুমি যদি যে কোনো একটা তল কল্পনা করো, সাপোজ এই একটা তল, এই তলের মধ্যে যদি দুটো সরলরেখাকে আটকাইতে চাও, এই দুটো সরলরেখাকেই যদি তুমি আটকাইতে চাও, আটকাইতে চাইলে কিন্তু সরলরেখা দুটোকে হয় সমান্তরাল হইতে হবে বা ছেদ করতে হবে। কিন্তু একটা যদি ইয়ে একটা যদি এইরকম থাকে, বা আরেকটা যদি এরকম লম্ব থাকে, তাহলে কিন্তু দুইটা সরলরেখাকে এই একটা তলের মধ্যে বন্দি করা সম্ভব না। এই জিনিসটাকেই আমরা বলছি নৈকট্য। এই জিনিসটাকেই আমরা বলতেছি নৈকট্য। নৈকট্যলীয় যে জিনিসটা, যে নৈকট্যলীয় যে জিনিসটা, এটাকে আমরা এরকম বলছি। ধরো একটা এইরকম সরলরেখা, আরেকটা ধরো এটা ধরো তোমার এক্স ওয়াই একটা
বড় করে, তাহলে তোমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এই ধরো তোমাদের তিনটা অক্ষ, হ্যাঁ, এটা ধরো এক্স অক্ষ, এটা ধরো ওয়াই অক্ষ, এটা ধরো জেড অক্ষ। হুম, তো একটা সরলরেখা তোমাদের এই এক্স ওয়াই তলে আছে, আরেকটা সরলরেখা তোমাদের ওয়াই জেড তলে আছে, না সরি এক্স জেড তলে আছে। আচ্ছা, কার জানি মাইক অফ, একটু মাইকটা কার জানি মাইকটা অন আছে, হ্যাঁ, একটু কাইন্ডলি মাইকটা অফ করো। সোহাগ সাহা, তোমার মাইকটা একটু অফ করো। সোহাগ সাহা, মাইকটা একটু off করো। ঠিক আছে, থ্যাংক ইউ। জিনিসটা এরকম, একটা সরলরেখা এক্স এক্স ওয়াই তলে আছে। এই যে এই সরলরেখাটা এক্স ওয়াই তলে আছে, এই সরলরেখাটা এক্স ওয়াই তলে আছে, আর এই সরলরেখাটা এক্স জেড তলে আছে, এটা এক্স জেড তলে আছে। তো এই সরলরেখা দুটোকে কিন্তু আমরা যে কোনো একটা তলের মধ্যে নিয়ে আসতে পারতেছি না। এরা কিন্তু ছেদ করে নাই, এখানে ছেদ করার মতো মনে হইতেছে, বাট এই এটা কিন্তু ছেদ করে নাই। ওই যে আমি যেভাবে দেখালাম না ভিডিওতে, সেইভাবে এরা আর কি একটার উপর দিয়ে আরেকটা চলে গেছে। তো সেইটাই বলছে, যদি তারা সমান্তরালও না হয়, ছেদও না করে, তাহলে তারা নৈকট্যলীয় হয়। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো। পরের স্লাইডে যাচ্ছি। সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক। হুম, কোন সরলরেখা কোন সমতলের সমান্তরাল হলে, অর্থাৎ একটা সরলরেখা একটা একটা তলের সাথে সমান্তরাল, এটা যদি একটা তল হয়, ওই তলের সাথে সমান্তরাল একটা সরল হলে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। সাধারণ বিন্দু বলতে কি বুঝাইছে? ছেদ বিন্দু। হুম, সাধারণ বিন্দু বলতে ছেদ বিন্দু বুঝাইছে। তো তাদের মধ্যে কোনো ছেদ বিন্দু থাকবে না। এটা খুব সহজেই বোঝা যায় যে যদি দুটো জিনিস সমান্তরাল হয়, তো তো তাদের মধ্যে তো কোনো ছেদ বিন্দু থাকা সম্ভব। ফার্স্টের কন্ডিশনটা বুঝছি, সেকেন্ড কন্ডিশনটা কি বলছি? কোন সরলরেখা কোন সমতলকে ছেদ করলে তাদের মধ্যে কেবল একটি সাধারণ বিন্দু থাকবে। এইটাও খুব সহজেই বোঝা যায়। কি ধরো একটা, এই ধরো একটা তল, একটা রেখা এই বিন্দুটাকে ছেদ করছে, ছেদ করে এইবার দিয়ে দিয়ে বেরিয়েছে। হুম, ছেদ করে এই পাশ দিয়ে বের হয়েছিল। হুম, যদি ছেদ করে তো তাহলে কি সাধারণ বিন্দু কয়টা থাকবে? ছেদ বিন্দু কয়টা থাকবে? ছেদ বিন্দু একটাই। ছেদ বিন্দু কি? একটাই, একটাই। সেকেন্ড কন্ডিশনটা আমরা, থার্ড কন্ডিশনটা, কোন সরলরেখা কোন সমতলের দুইটি সাধারণ বিন্দু থাকলে সরলরেখাটি সম্পূর্ণভাবে সমতলে অবস্থান করে। এই জিনিসটা দেখো। আচ্ছা, সরলরেখার কনসেপ্টটা, যে কোনো দুইটা বিন্দু, একটা বিন্দু একটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা, সেটাই কি একটা সরলরেখা না? কথাটা তোমরা বুঝছো কিনা একটু রেসপন্স করো। যে দুইটা বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা, সেইটাই কি একটা সরলরেখা না? হুম, একটু রেসপন্স করো, আজকে যেহেতু রেসপন্স করার সুযোগ আছে, তো তোমরা একটু রেসপন্স করো।
তোমরা সবাই একটু রেসপন্স করো। আজকে যেহেতু তোমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ আছে। হুম। দাদা বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই দুটো বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বটা যদি একটা সরলরেখা হয়, তাহলে এবার তুমি চিন্তা করো, একটা সমতলের মধ্যে এটা একটা বিন্দু আছে, এটা একটা বিন্দু আছে। তো কোন সমতলের ওই যে কোন সরলরেখা ও কোন সমতলে দুটি সাধারণ বিন্দু থাকে। আচ্ছা, এই দুটা বিন্দুর মধ্যে যদি আমি একটা সরলরেখা টানি, হুম, যদি আমি একটা সরলরেখা টানি, তাহলে কি এই সরলরেখাটা সম্পূর্ণভাবে সমতলের মধ্যে চলে আসতেছে না? সমতলের মধ্যে জিনিসটাকে আমি একেবারে ক্যাপচার করে ফেলতেছি না? এখন আমি যদি সমতলের মধ্যে সরলরেখা ক্যাপচার করে ফেলি, তাহলে সরলরেখাটি সম্পূর্ণভাবে সমতলে অবস্থিত। আচ্ছা, তাহলে এদের মধ্যে কয়টা বিন্দু আছে, মানে মূলত সাধারণ বিন্দু কয়টা আছে? তো আমরা বলছি কিন্তু এখানে একটা শর্ত থাকার কথা ছিল, সমতলের কমপক্ষে 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 থাকার কথা ছিল। এইখানে আসলে কিন্তু সাধারণ বিন্দু অনেক, একটা সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু আছে। এইখানে বিন্দু আছে, এখানে সাধারণ বিন্দু কিন্তু অসীম সংখ্যক। হুম, তো যদি কমপক্ষে দুইটা সাধারণ বিন্দু থাকে, তাহলে সরলরেখাটি সম্পূর্ণভাবে সমতল অবস্থায়। ওকে, দুটি সমতলের দুইটা সমতল পরস্পর সমান্তরাল হলে তাদের মধ্যে কোনো সাধারণ বিন্দু থাকবে না। খুবই সহজ কথা। দুইটা যে কোনো জিনিস, দুইটা সমতল হোক, দুইটা রেখা হোক, ওরা যদি সমান্তরাল, তাহলে তাদের মধ্যে তো কোনো সাধারণ বিন্দু থাকা পসিবল। হুম, এটা খুবই সহজ। তো এটা ছবি এঁকে আর দেখালাম না আমি। এটা সমান্তরাল দুটি সমতল পরস্পর ছেদি হলে তাদের তারা একটি সরলরেখায় ছেদ করবে এবং অসংখ্য সাধারণ বিন্দু থাকবে। খুবই সহজ একটা কনসেপ্ট। তুমি দেখো, এটা যদি আহ, সমতলকে ছেদ করাবো কেমনে, আঁকা তো অনেক কষ্ট হবে। ধরো একটা সমতল, ধরো তোমরা একটু চিন্তা করে নাও, একটা সমতল আর একটা সমতল ছেদ করছে। Suppose এটা দুটো সমতল সাপোজ ছেদ করছে, তো ওরা কি একটা রেখা বরাবর ছেদ করবে না? এরকম একটা রেখা বরাবর, এরকম একটা রেখা বরাবর ছেদ করবে না? যদি দুইটা সমতল পরস্পর ছেদই হয়, তো ছেদ করবে, তারা একটি সরল রেখায় ছেদ করবে। আর একটা সরল রেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে, তো তাদের মধ্যে অসংখ্য সাধারণ বিন্দু থাকে। তো এটা তোমরা যে কোনো দুইটা সমতল, ধরো তোমাদের বাসায় যে দুটো ফোন আছে, ফোন দুইটাকে একটা কোণে পরস্পরের সাথে রাখার পরে দেখবা যে ফোন দুইটা কিন্তু এই একটা সাইড বরাবর কানেক্ট। ওই সাইডটা ওই সাইডটাই একটা এই এই একটা সরলরেখা, আর ওই সরলরেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকবে। সরলরেখায় তো অসংখ্য বিন্দু থাকে, তো এটা জানা কথা। আর তোমাদের বইতে দেখবা কিছু সংজ্ঞা আছে, ওই নৈকটলীয় সরলরেখা, তারপরে অভিক্ষেপ, তির্যক বাহু, তো এইগুলো তোমরা সবাই বোঝো আর কি, তো সেই জন্য আর পড়লাম না। আর না বুঝলেও খুব একটা সমস্যা হওয়ার কথা না, কারণ কলেজ ভর্তি পরীক্ষায় ওখান থেকে এখন পর্যন্ত কোনোদিন কিছুই আসে না। তো আমরা সুষম ঘনবস্তুর আয়তন ও তলের ক্ষেত্রফল এই কনসেপ্ট দিচ্ছি।
আয়তাকার ঘনবস্তু, ধরো এই একটা আয়তাকার ঘনবস্তু। হুম, তো এটার ক্ষেত্রফলটা কি হবে? এই একটা আয়তাকার ঘনবস্তুর তল থাকে 6টা। এইটা 1 নম্বর তল, 2 নম্বর তল, এটা 3 নম্বর তল, এই উপরে একটা আছে 4 নম্বর তল, এই একের পিছনে একটা আছে ওইটাকে আমরা 5 নম্বর তল দিই, আর এই নিচে একটা আছে এটা হলো 6 নম্বর তল। হুম, এই 6টা তল আমাদের থাকে। তার মধ্যে এই 2 আর 3 হলো আইডেন্টিক্যাল, এই 2 আর 3 হলো আইডেন্টিক্যাল, ওইদিকে 1 আর 5 হলো আইডেন্টিক্যাল, আর এইদিকে 4 আর 6 হলো আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল কিভাবে? এই- এইটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা যদি বি হয় তাহলে এটাও বি, এটা যদি সি হয় তাহলে এটাও সি, এটাও বি, এটা এ, হুম, এটা এটা সি, ওইটাও সি। এখন যদি এই তলটা এ বি হয়, এ বি দৈর্ঘ্য প্রস্থ, এই তলটাও এ বি, এই তলটা যদি এ বি হয় তাহলে এইটাও এ বি, এইটা যদি বিসি হয় এটাও কি বিসি, আর এই উপরের তলটা যদি সিএ হয় ওই পিছনেরটাও কি সি। হুম, তাহলে আমার 2টা এবি, 2টা বিসি, 2টা সি, 6টা তলের ক্ষেত্রফলের মধ্যে এরকম থাকবে। 2 আমি কমন নিয়ে ফেললাম, এবি প্লাস বিসি প্লাস সি, এইটা হলো সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তন তো তোমরা সবাই বুঝতেছই, এ বি সি 3টা মাত্রা আছে, 3 মাত্রার গুণফলেই আয়তন চলে আসে। তোমাদের একটা জিনিস শিখাই, এই জিনিসটা পরবর্তীতে কাজে লাগে। ধরো নিচে একটা ক্ষেত্রফল আছে, সাপোজ এ একটা ক্ষেত্রফল আছে, এর সাথে একটা উচ্চতা আছে হাইট। তো বস্তুটা যদি সুষম হয়, হুম, অর্থাৎ বস্তুটার আকৃতি যদি সবখানে সেম হয়, তাহলে জাস্ট ক্ষেত্রফল গুণ এই উচ্চতা ইজ ইকুয়াল টু আয়তন, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু এ এইচ। সেটা যে কোনো বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য। হুম, তোমার এই জিনিসটা যে কোনো সুষম বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য, ক্ষেত্রফল গুণ উচ্চতা। ঠিক আছে, তো এইটার ক্ষেত্রে দেখো, এই তলের ক্ষেত্রফল গুণ এই বরাবর উচ্চতা। তুমি যদি এই দিক দিয়ে চিন্তা করো, বিসি এর ক্ষেত্রফল গুণ এই বরাবর উচ্চতা এ, সব দিক দিয়ে চিন্তা করলে জিনিসটা সেমই আসবে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য তো তোমরা সবাই, তো এটা মুখস্থই থাকার কথা, 2√a² × b² × c²। তারপরে এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে দেখো, এই তলের, এই যে এ বি তলের এই যে কর্ণটা আছে, এই বরাবর সাপোজ যে কর্ণটা আছে, এই বরাবর যে একটা কর্ণ আছে, এটা সেম টাইপের কালি, এই বরাবর যে একটা কর্ণ আছে, তো এই কর্ণটা √a² × b² না, অর্থাৎ এই কর্ণটা √a² প্লাস b² না। হুম, এটা যদি √a² প্লাস b² হয়, তাহলে এইটা, এইটা আর এইটার মধ্যবর্তী যে কর্ণ এইটা আসবে, ধরো এইটা আসবে, ওইটা √a² প্লাস b² এর এই রুট, মানে এই এইটা এইটা কিন্তু একটা সমকোণ। হুম,
এটা যদি সমকোণ হয় তাহলে যদি আমি পিথাগোরাস অ্যাপ্লাই করি প্লাস সি স্কয়ার, এইটা হওয়ার কথা না, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা এই প্রতিভুজের দৈর্ঘ্য বের করতেছি। তো বাকি দুইটার স্কোয়ারের রুট, এটার স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট, তার মানে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট। তো এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত কর্ণের। হুম, আচ্ছা, আয়তাকার ঘনবস্তু যদি তোমরা বুঝে থাকো তাহলে এইটা কোনো ব্যাপারই না। এইখানে 6টা তল আছে, 6টা তল, প্রত্যেকটা বাহু যদি আমাদের এ হয় তাহলে প্রত্যেকটা তল কি এ স্কোয়ার, আর 6টা তলের ক্ষেত্রফল তাহলে কি 6a স্কোয়ার। বুঝছো তোমরা? আয়তন এ কিউব, এটা আশা করি বোঝানো লাগবে না। কর্ণের দৈর্ঘ্যটা দেখো, এখানে আগের স্লাইডে আমি কি করছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এইখানে তো আমাদের প্রত্যেকটাই এ, মানে এও এ, বিও এ, সিও এ, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই তো আমার এ। তাহলে তো আমার লেখাটা আসবে এরকম, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ 3 স্কোয়ার রুট ওভার, এই রুট ওভারের কারণে স্কোয়ারটা চলে গেল √3। এটাই হলো, এটাই হলো আমাদের কর্ণের প্রিজম। প্রিজম জিনিসটা যে ঘনবস্তু দুইটা প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক, তাকে প্রিজম। তো সংজ্ঞা অনুযায়ী প্রিজমের দুই প্রান্ত হলো, না সরি, প্রিজমের দুই প্রান্ত হলো ভূমি আর অন্যান্য তলগুলো হলো পার্শ্ব। ভূমি পার্শ্ব। আর সংজ্ঞা অনুসারে আয়তাকার ঘনবস্তু ও ঘন দুইটাই প্রিজম। জিনিসটা কিভাবে দেখাই, এই যে, দেখো, আমাদের সংজ্ঞা কি ছিল, যে দুই প্রান্ত, যে যে ঘনবস্তু দুই প্রান্ত সর্বসম ও সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ। এই এই প্রান্তটা, এই প্রান্তটা সর্বসম না, অর্থাৎ এই ত্রিভুজ, এই ত্রিভুজটা একেবারে আইডেন্টিক্যাল না। যদি আইডেন্টিক্যাল ত্রিভুজ হয় তাহলে এইটা এইটা আইডেন্টিক্যাল, আর এই দুইটা সমান্তরাল, সমান্তরাল, এই দৈর্ঘ্যটাও যা, এই দৈর্ঘ্যটাও তাই, এই দৈর্ঘ্যটাও যদি তাই হয়ে থাকে, হুম, যদি সেইটাই হয়ে থাকে তাহলে আরেকবার আমরা শুনবো, সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ ও অন্যান্য তলগুলো সমান্তরাল। সাপোজ এই তলটা, এর একটা দৈর্ঘ্য আছে, এই একটা দৈর্ঘ্য আছে, এর একটা প্রস্থ আছে, তো এইটা কি একটা সামান্তরিক। এই তলটা, এই তলটা একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, সামান্তরিক। এই তলটা একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, সামান্তরিক। তো আমার এই দুই প্রান্ত বহুভুজ দ্বারা আবদ্ধ, সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ, আর বাকি তলগুলো সমান্তরাল। তাহলে এইটাই কি একটা প্রিজম না? এটাই একটা প্রিজম। ঠিক আছে, প্রিজমের দুইটা সর্বসম যে দুইটা প্রান্ত, ওই দুইটা যে ত্রিভুজই হওয়া লাগবে সেরকম কিন্তু কোনো কথা নেই। ওই দুইটা চতুর্ভুজও হতে পারে, পঞ্চভুজও হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। হুম, দুইটা সমান্তরাল একই রকম হওয়া লাগবে। সাপোজ একটা ষড়ভুজ, হুম, হবে না আমার কত সুন্দর, তাও আমি দেখানোর চেষ্টা করছি। এই ধরো একটা ষড়ভুজ, এখান থেকে আমি একটা দাগ টানলাম, এখান থেকে একটা টানলাম, এখান থেকে একটা টানলাম, এখান থেকে একটা টানলাম, এখান থেকে একটা,
এই যে আমি এইগুলো একটু ডট প্লেন, এইটা আর এইটা কি সর্বসম না আমার? আচ্ছা, কার জানি মাইকটা অন, কাইন্ডলি মাইকটা, কার জানি মাইকটা অন, একটু কাইন্ডলি মাইকটা অফ করো। হ্যাঁ, মাইকটা অফ করলে আর কি ওই আমার কানের সাউন্ড আসে। মাইকটা একটু off করো। বর্ষা সাহা, একটু মাইকটা অফ করো। বর্ষা সাহা, মাইকটা জি একটু দাদা। অফ করো। জি মাইকটা একটু দাদা। অফ করো। মাইকটা অফ করো একটু। মাইক্রোফোনটা একটু অফ করো। দেখো নিচে মাইক্রোফোন অফ করার একটা অপশন আছে, ওইখান থেকে মাইক্রোফোনটা একটু অফ করো। মাইক্রোফোনটা অফ করলে ক্লাস নেওয়ার একটু সুবিধা হয়। থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমি আবার ক্লাসে ফিরে যাচ্ছি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রিজম হওয়ার ক্ষেত্রে যে দুইটা পাশ যে আমার ত্রিভুজই হওয়া লাগবে এমন কোনো কথা নেই, সেটা যে কোনো আইডেন্টিক্যাল বহুভুজ হইতে পারে, সর্বসম বহুভুজ। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো, যে আমার যদি বহুভুজটা হইতে হইতে এক সময় বহুভুজটা, ধরো এখানে ষড়ভুজ, তো এখানে আমি ভুজ দিয়ে দিলাম ধরো 8টা 10টা 12টা, এরকম বাড়াইতে বাড়াইতে যদি আমার বাহুর সংখ্যা অসীম হয়ে যায়, বাহুর সংখ্যা যদি আমাদের অসীম হয়ে যায়, তাহলে এই প্রিজম জিনিসটা কি একটা সিলিন্ডারে কনভার্ট হবে না? হুম, আমার যদি বাহু বাড়তে বাড়তে সংখ্যায় অনেক বেশি হয়ে যায়, তো আমার প্রিজম জিনিসটা কি আস্তে আস্তে সিলিন্ডার হয়ে যাবে না? হুম, এই জিনিসটা তোমরা একটু চিন্তা করে বলবা। আচ্ছা, তোমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করো। হুম, প্রিজমের ভূমি কোনটা? ভূমি হলো যে দুইটা পৃষ্ঠ আমার আইডেন্টিক্যাল, সেই পৃষ্ঠ দুইটা হলো আমার ভূমি। এইটা ভূমি, এইটা ভূমি। হুম, তো আমার যেহেতু ভূমি দুইটা, তো 2 ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে পার্শ্বতল তিনটা, এই একটা, এই পিছনে একটা দুইটা, এই নিচে একটা তিনটা। এই ক্ষেত্রে দেখো, ভূমি হলো এই দুইটা ষড়ভুজের ক্ষেত্রফল, এই একটা ষড়ভুজ, এই একটা ষড়ভুজ, এই দুইটার ক্ষেত্রফল যোগ পার্শ্বতল গুলোর ক্ষেত্রফল। এইখানে পার্শ্বতল থাকবে 6টা, একটা দুইটা তিনটা, আর পিছনে আছে তিনটা, এখানে একটা এখানে একটা এখানে একটা। এটা হলো আমার প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন, ওই যে আমি আগে যেটা বললাম, এই যে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, যে কোনো তোমার সুষম বস্তুর ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই ফলো হবে। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ভূমির ক্ষেত্রফল যদি এ হয়, উচ্চতা যদি এইচ হয়, তাহলে আয়তন ভি ইজ ইকুয়াল টু এ এইচ। এটা হলো পরবর্তী slide। আচ্ছা, এটা হলো আমাদের পিরামিড। পিরামিড তোমরা আশা করি সবাই দেখছো, সবাই মিশরের পিরামিডের গল্প শুনছো, সবকিছু তোমরা জানো হয়তো। তো আমি
পিরামিড কি, পিরামিড কিভাবে বানায় সেটা আমি দেখাচ্ছি। পিরামিডের ক্ষেত্রে দেখ, সমগ্র তলের যে ক্ষেত্রফল, এই জিনিসটা পিরামিডের ক্ষেত্রে ভূমি কয়টা? একটা। প্রিজমের ক্ষেত্রে আমাদের ভূমি ছিল দুইটা, এইখানে একটা, এইখানে একটা। আর প্রিজমের কোনো শীর্ষবিন্দু ছিল না, বাট পিরামিডের ক্ষেত্রে ভূমি একটা, আর একটা শীর্ষ আছে, একটা শীর্ষ আছে। হুম। তো ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমি, এটার ক্ষেত্রফল যোগ এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। প্রিজমের ক্ষেত্রে পার্শ্বতলগুলো ছিল সামান্তরিক, আর পিরামিডের ক্ষেত্রে পার্শ্বতলগুলো হবে ত্রিভুজ। পিরামিডের ক্ষেত্রে পার্শ্বতলগুলো হবে ত্রিভুজ, এবং শুধু ত্রিভুজ নয়, ওগুলো হবে সমদ্বিবাহু ত্রিভুজ। সমবাহুও হতে পারে, তবে সমবাহু না হইলেও সেটা অবশ্যই সমদ্বিবাহু হবে, অর্থাৎ তার দুইটা বাহু সমান হবে। কেন হবে সেটা তোমরা চিন্তা করে একটু বের করো। হুম, আচ্ছা। আর পিরামিডের ক্ষেত্রে আয়তন 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। সাপোজ এই জিনিসটা যদি পিরামিড না হয়, একটা আয়তাকার ঘনবস্তু হইতো, তখনের আয়তনটা হইতো হলো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। হুম। তখন যদি এটা আয়তাকার ঘনবস্তু হইতো, বাট যেহেতু এটা পিরামিড, তো আমরা হিসাব করে দেখছি যে এখানে মোট ওই যে আয়তাকার ঘনবস্তু হইলে যে আয়তনটা হয়, সেই আয়তনের 1/3 হয় একটা পিরামিডের আয়তন। তো সেই 1/3 এই সামনে, 1/3 এ ভূমির ক্ষেত্রফল উচ্চতা, এই যে ভূমির ক্ষেত্রফল এ, আর উচ্চতা কোন, উচ্চতা কিন্তু এইটা না, এইটা কিন্তু হেলানো তলের উচ্চতা, এটাকে আমরা এল দিই, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এইটা না। এই ভূমির এই মাঝখান থেকে এই এই শীর্ষ পর্যন্ত যে উচ্চতা, এই ভূমির মাঝখান থেকে এই শীর্ষ পর্যন্ত যে উচ্চতা, সেইটাকে আমরা উচ্চতা বলবো এখানে এইচ। সেই এইচটা এখানে বসবে। আর এইটা হলো হেলানো তলের উচ্চতা। হেলানো তলের, হুম, সমবৃত্ত ভূমি কোণ, এটাও একটা পিরামিডের মতোই। তুমি চিন্তা করো, এই পিরামিডের এই যে নিচের যে তলটা আছে, এই তলের বাহুর সংখ্যা যদি আমি বাড়াইতে বাড়াইতে ও অসীমে নিয়ে যাই, তো সেই ক্ষেত্রে একটা কোনো পাওয়া যাবে না, কারণ এর নিচের তলটাও একটা বৃত্ত। তো তুমি চিন্তা করো, যদি একটা অষ্টভুজ বা একটা দশভুজ, অর্থাৎ বাহু যদি আমি বাড়াই, বাহু বাড়াইতে থাকলেই দেখবা যে জিনিসটা আস্তে আস্তে বৃত্তর মতো হইতে যাচ্ছে। যতই আমি বাহুর সংখ্যা বাড়াচ্ছি, ততই জিনিসটা বৃত্ত হয়ে যাচ্ছে। তো যদি আমি পিরামিডের ভূমিতে, যদি আমি আহ পিরামিডের ক্ষেত্রে ভূমিতে বাহুর সংখ্যা বাড়াই, তো আমার ভূমিটা আস্তে আস্তে বৃত্ত হয়ে যায়, আর পার্শ্বতলগুলো আস্তে আস্তে ছোট হতে 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 এই এক সময় এক একটা ইয়াতে চলে আসে পার্শ্বতলগুলা, আর যখন ত্রিভুজ থাকে তখন তারা একসাথে ইয়া হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তো এবার সমবৃত্ত ভূমি কোণকের বক্রতলের, বক্রতল অর্থাৎ এই যে এই যে তলটা আছে, অর্থাৎ এই নিচেরটা নাই, পাশের যে তলটা আছে। তোমরা সবাই কোন স্ক্রিন খাইছো না?
কোন স্ক্রিমের নিচে যে শক্ত পার্টটা থাকে ওইটা কিন্তু একটা কোণক। ওই কোণকের এই যে বাইরের যে খোলসটার ক্ষেত্রফল সেটা হলো পাই আর এল। এখন পাই আর এলটা কিভাবে, হুম, তুমি যখন এটাকে কাটবে, কেটে একটা পিস করবে, পিস করার পরে দেখবা এটা এইরকম একটা শেপ আসতেছে। এটা ধরো এই গোল না, এই যদি আমার কোনটা হয়, কোনটা হয়, আচ্ছা তোমরা এটা কেটে দেখবা, কাটলে তোমরা দেখবা যে এই অংশটা দৈর্ঘ্য আসতেছে এল, আর এইটা হলো এই বাইরের পার্টটা হলো একটা অর্ধবৃত্ত আসতেছে। এখন বৃত্তের পরিধি কি, 2 পাই আর না, 2 পাই আর। তো যেহেতু অর্ধবৃত্ত, তো সেইটাকে 2 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা পাই আর। আর এই অংশটার দৈর্ঘ্য হলো এল। তো এটা একটা তো এটা একটা সামান্তরিক টাইপের হয়ে যাচ্ছে, যেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা পেয়ে যাচ্ছি পাই আর। সুন্দর করে একটা পাশে লিখে, তো পাই আর, আর এই পাশে যে এলটা সেটা আমাদের গুণ হয়ে যাচ্ছে, তো পাই আর এল হয়ে যাচ্ছে হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হলো পাই আর এল হয়ে যাচ্ছে। এটা ছবি আঁকা খুবই টাফ, এটা আমি ছবি এঁকে তোমাদের বুঝাতে পারবো, গ্রাফিক্সটাকে আঁকানো যায় না। আচ্ছা, পাই আর, আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রে, সমগ্র তলের ক্ষেত্রে নিচে এই যে এই বৃত্তটা ইনক্লুড হবে এখানে। এখন বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফলটা আগে থেকে ছিল আমার পাই আর এল। এখান থেকে যদি আমি পাই আর কমন নিই, পাই আর যদি আমি কমন নিই, তাহলে আর প্লাস এল, সেটাই আমাদের সমগ্র তল। আয়তন ওই, যেহেতু একটা পিরামিড আর একটা সমবৃত্তভূমি কোন জিনিসটা সেম, তাহলে আমাদের এর আয়তনটাও সেম টাইপের। অর্থাৎ এটার ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এ সমান পাই আর স্কোয়ার। আর এই উচ্চতাটা, এই যে একেবারে এর মাঝখান থেকে এই উচ্চতাটা যদি এইচ হয়, তাহলে এইচ গুণ আর এই 1/3 সামনে থেকেই যাচ্ছে আমার, এটার আয়তন পাই আর স্কোয়ার। তো 1/3 পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমার ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। আচ্ছা, তোমরা বুঝতেছো কিনা একটু জানাও তো, যে এই পর্যন্ত যা যা আমি পড়াইছি তোমরা সবকিছু বুঝছো কিনা? আচ্ছা, আব্দুল মুনায়েম বলছে জয়েন করতে পারতেছি না, জয়েন করতে পারবো। আচ্ছা, তোমরা একটু বলো তো যে তোমরা সবকিছু বুঝতে পারতেছো কিনা। হুম, আচ্ছা, কি বলছো আমি ক্লিয়ারলি শুনতে পাইনি, আরেকবার একটু বলো তো। দাদা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমি গোলকের ক্ষেত্রে যাচ্ছি এখন। গোলক জিনিসটা তো ওইভাবে আহ
দেখানো সম্ভব না, তো এইখানে আমি জাস্ট একটা বৃত্ত দেখাইছি। তোমরা মনে করো যে এটা একটা গোল। হুম, গোলক জিনিসটা তো 3D এইখানে দেখানো সম্ভব না। শুধু গোলকের ব্যাসার্ধ যদি আমার আর হয়, অর্থাৎ এটা আর, এইটাও কিন্তু আর, এটাও কিন্তু আর, এইটাও আর, এটাও আর। এই ব্যাসার্ধ যদি তাই হয়, তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4r²। 4r² হলো আমার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো এটা পরীক্ষালব্ধ ভাবে আসছে যে একটা বৃত্তের ক্ষেত্রফল πr², আর একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের আয়তন 4/3 πr³ এইগুলো তো তোমরা সবাই জানো। এগুলার ওইভাবে দেখানোর কিছু নেই, এইটা দেখাইতে গেলে খুবই জটিল একটা প্রমাণ আছে এটা। আম, এটা তোমরা চমক হাসানের ভিডিও থেকে, এটা তোমাদের মধ্যে কেউ কি তোমাদের মধ্যে কেউ কি আসো যে চমক হাসানের ভিডিও গুলা একটু ফলো করো? হুম, কোনোদিন কোনো ভিডিও দেখছো? তো তোমরা যখন চমক হাসানের ভিডিও দেখবা, তো দেখবে ওনার 6-7 বছর আগের একটা ভিডিও ছিল, তো সেইখানে উনি এক্সপ্লেন করেছিল কিভাবে গোলকের আয়তন 4/3 πr³ তোমরা যদি সময় পাও তো সেই ভিডিওটা একবার দেখে নিও, জাস্ট ফর স্যাটিসফ্যাকশনের। এটা তোমাদের সেরকম কোনো কাজেও আসবে না, তাও বললাম। তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো আয়তন বল। আচ্ছা, এই উচ্চতায় তলচ্ছেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, যে জিনিসটা কি? গোলককে ধরো তুমি এইখান বরাবর কাটলো। হ্যাঁ, এইখান বরাবর ধরো তুমি একটা গোলককে কাটলো, এবার এইভাবে কাটলে এইখানে একটা বৃত্ত উৎপন্ন হবে না? এই একটা গোলককে যদি তুমি কাটো, কেটে ফেললে তো এখানে একটা বৃত্ত উৎপন্ন হবে না? তো সেই বৃত্তটার ব্যাসার্ধ, বৃত্তটার ব্যাসার্ধ, এখন তুমি চিন্তা করো, এই জিনিসটা কি একটা, এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ না? তো এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা তাহলে একটা অতিভুজ। আর এইটা একটা বাহু। তোমার এই বাহুর দৈর্ঘ্য কি? √r² - h² না? অতিভুজ স্কোয়ার মাইনাস অন্য একটা বাহুর স্কোয়ার √r। এইটা হলো আমার আহ এই বাহুটার দৈর্ঘ্য। আর এই বাহুটাই কি? সেই ব্যাসার্ধ r', না? যে বৃত্তটা আমি পাইছি সেই বৃত্তটার ব্যাসার্ধ r', এটাই না? অর্থাৎ এই উচ্চতায় তলচ্ছেদে, তলচ্ছেদ বলতে কি, ওই জিনিসটাকে আমি কাটলাম, কাটার পরে আমি একটা বৃত্ত পাইলাম, এরকম কি হইল? হইল এরকম একটা বৃত্ত পেলাম। এই বৃত্তটা ব্যাসার্ধ আর, সেই r' জিনিসটাই হলো, ঠিক আছে, যৌগিক ঘনবস্তু। যৌগিক ঘনবস্তুর কনসেপ্টটা খুবই সহজ। আম, এইখানে, এইখানে একটা দাঁড়াও, কালিটা cancel করি। এই জায়গাটা হলো একটা সিলিন্ডার। হুম, এই জায়গাটা হলো একটা সিলিন্ডার। সিলিন্ডারের আয়তন কি, ক্ষেত্রফল কি? আচ্ছা, তোমাদের সিলিন্ডার দেখলাম না, সিলিন্ডার কি পড়াইছে? না তো, cylinder তো পড়াইনি। আচ্ছা, সিলিন্ডারের ক্ষেত্রে একটু তাড়াতাড়ি দেখেন। দেখ, একটা সিলিন্ডার যদি এরকম হয়, হম, কিভাবে দেখেন?
সিলিন্ডার তো তোমাদের বইতেও দেখলাম না। সিলিন্ডার যে জিনিসটা কিরকম, এই পাশে একটা বৃত্ত থাকবে, এই পাশে একটা থাকবে। তারা তো সিলিন্ডার ভয়েস, এই পাশে একটা বৃত্ত থাকবে, এই পাশে একটা বৃত্ত থাকবে। এটার ক্ষেত্রফল এ, এটার ক্ষেত্রফল এ, এবং এই দুইটা বৃত্ত পরস্পর আইডেন্টিক্যাল। হুম, এই দুইটা বৃত্ত পরস্পর বহু একই রকম। আর আইডেন্টিক্যাল বৃত্ত হবে সর্বসম্মত। যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে সিলিন্ডারের বক্রতল কোনটা? এটা না, মানে এই যে এই এই বরাবর যে তলটা থাকবে সেটাই কি সিলিন্ডারের বক্রতল না? সিলিন্ডারের তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্র, সেটা কি হবে? দেখো, যদি এই বৃত্তটাকে সরাই ফেলো আর এই বৃত্তটাকে সরাই ফেলো, ফেলে এই বরাবর যদি তুমি কাটো, তাহলে দেখবা যে একটা লম্বা সামান্তরিক পাচ্ছ, এরকম এরকম একটা সামান্তরিক পাচ্ছ। সামান্তরিকের এইটা হলো তোমার দৈর্ঘ্য, এইটা এইটা যদি তুমি এখান থেকে কেটে ফেলো, তো এইটুক হবে তোমার সে সামান্তরিকের দৈর্ঘ্য। এইটুক। এইটা কি? এই বৃত্তের পরিধিটা না? যদি এটা যদি আমার আর হয়, এই পুরো সিলিন্ডারের উচ্চতাটা যদি আমার আমার এইচ হয়, এইচ, হুম, এই জিনিসটা আমার আর, পুরো পুরো সিলিন্ডারের উচ্চতা আমার এইচ, যদি আর হয় এই জিনিসটা, যাতে এই ব্যাসার্ধটা আর হয়, তাহলে এইটুক কি? ওই বৃত্তের পরিধি বা 2 পাই আর না? আর এই পার্টটা কি এইচ না? তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ না? বক্রতল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল, এটা কি হবে? এই বক্রতলের ক্ষেত্রফল যোগ এই দুইটা, এই দুইটা বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ 2 পাই আর এইচ যোগ 2 পাই আর স্কোয়ার। কিন্তু যদি আমি 2 পাই আর কমন নেই, তাহলে এইচ প্লাস আর বা আর প্লাস এইচ, যাই বল, এটা সমগ্র তলের ক্ষেত্রফল। আর আয়তন কি? আয়তন কি? যে কোনো একটার ক্ষেত্রফল গুণ উচ্চতা, অর্থাৎ এ এইচ, অর্থাৎ তোমার পাই আর স্কোয়ার এইচ, এইটা হবে কেমন আয়তন সিলিন্ডারের ক্ষেত্রে? সিলিন্ডারের ক্ষেত্রে এইটা হবে আমার আয়তন, সিলিন্ডারের শর্ট টপিক এই। ঠিক আছে? এবার আমি যাচ্ছি যৌগিক ঘনবস্তু। এই পার্টটা কি একটা সিলিন্ডার? এই পার্টটা কি একটা সিলিন্ডার? এই পার্টটা একটা সিলিন্ডার। আর এইটা একটা অর্ধগোলক, এইটা একটা অর্ধগোলক, এইটা একটা অর্ধগোলক। এই জিনিসটাকে বলে কি, ফুল জিনিসটাকে বলে হলো আমার ক্যাপসুল। হুম,
এই ফুল জিনিসটাকে বলে হলো আমার ক্যাপসুল, যার মাঝখানে একটা সিলিন্ডার থাকে, এই পাশে একটা এই পাশে একটা অর্ধগোলক থাকে, এই পাশে একটা অর্ধগোলক। চিন্তা করো জিনিসটাতে কি আছে। আমার একটা ফুল গোলক আছে, একটা অর্ধগোলক এই সাইডে, একটা অর্ধগোলক ওই সাইডে, এই দুইটা জিনিস আছে, প্লাস একটা সিলিন্ডার আছে। তার মানে একটা ফুল গোলক আর একটা সিলিন্ডার, এই দুইটা জিনিস মিলে একটা ক্যাপসুল। পরেরটাতে কি আছে, এই জিনিসটাতে আমার কি আছে, একটা ঘনক, নিচে একটা ঘনক, উপরে একটা উপরে একটা পিরামিড, নিচে একটা কিউব। হুম। তো আমার পিরামিডের আয়তন যোগ কিউবের আয়তন ইজ ইকুয়াল টু মোট আয়তন, পিরামিডের ক্ষেত্রফল যোগ কিউবের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু মোট ক্ষেত্রফল। হয়েছে? হয় নাই কিন্তু। পিরামিডের ক্ষেত্রফল যোগ কিউবের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু মোট ক্ষেত্রফল না। দেখো, এখানে কিন্তু একটা তল বাদ পড়ছে। ক্ষেত্রফল কি বাইরের সারফেস না, কিন্তু একটা তল কি ভিতরে চলে গেছে না? একটা তল যদি ভিতরে চলে যায় সেটা তো ক্ষেত্রফলের মধ্যে কাউন্ট হবে না, এই বাইরের সারফেস গুলো আমার কাউন্ট হবে। তো কিউবেরও একটা তল বাদ যাবে, পিরামিডেরও এই নিচের ভূমিটা বাদ যাবে ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে। এইটা কি, একটা প্রিজম, নিচে একটা আয়তাকার ঘনবস্তু। তো উপরে যদি একটা প্রিজম থাকে, নিচে একটা আয়তাকার ঘনবস্তু, আয়তন তো আমার এই দুইটা আয়তনের যোগফল, আর ক্ষেত্রফল এর মধ্যে একটা একটা তল বাদ যাবে। এর এই যে একটা তল, এর একটা পার্শ্বতল বাদ যাবে এই প্রিজমের। এটা একটা প্রিজম, একটা প্রিজম, এর একটা পার্শ্বতল বাদ যাবে, আর এই আয়তাকার ঘনবস্তুর একটা তল বাদ যাবে। এটা ঘনবস্তু। ঠিক আছে, আসো এবার দু একটা অঙ্ক করে ক্লাসটা শেষ করি। আচ্ছা কয়জন? 7 জন আছে। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমি যা যা পড়াইছি তোমরা সবাই সবকিছু বুঝছো কিনা একটু আমাকে বলো। লাস্টে যে আমি সিলিন্ডারের টপিকটা পড়াইছি এই সময় সবাই বুঝছো কি? একটু আমাকে বল। তোমরা সবাই কনফার্ম করো তোমরা বুঝছো কি। রেসপন্স তো কম, রেসপন্স করতে হয় আজকে যেহেতু রেসপন্স করার সুযোগ আছে। তো তোমরা কথা বলবা না একটু? আচ্ছা, আমি ম্যাথে দিচ্ছি। প্রথম ম্যাথ এইটা, একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 4:3:2, অর্থাৎ আমার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এটা কিন্তু মান নাই, জিনিসটা কিন্তু অনুপাত। তোমার বলছে সমগ্রতলের ক্ষেত্রফল যদি এইটা হয়, তাহলে আয়তন ও কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। আয়তন ও কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, এটা যদি অনুপাত হয়। তো আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য, সে আমি ধরলাম 4x, প্রস্থ ধরলাম 3x, উচ্চতা ধরলাম
2x। যদি আমার এই জিনিসটা হয় তাহলে আমি সূত্র থেকে কি জানছি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4x ইন্টু 3x যোগ প্রস্থ গুণ উচ্চতা 3x ইন্টু 2x যোগ উচ্চতা দৈর্ঘ্য। এই জিনিসটা সময় আমার কি বলছে? 468। তাহলে এখন আমি লিখি, 2 থাকলো, এটা কি 3 3 4 12x স্কয়ার যোগ 3 দুগুণে 6x স্কয়ার যোগ 4 দুগুণে 8x স্কয়ার ইকুয়াল টু 468 মিটার স্কয়ার। 12 আর 20 আর 6 26, 26 দুগুণে 52, 52x স্কয়ার ইজ ইকুয়াল টু 468 মিটার স্কয়ার। আচ্ছা, এখন আমি 468 ডিভাইডেড বাই 52, 468, তোমাদের এটা শো করতেছে ক্যালকুলেটরটা? শো করতেছে না। 468 ডিভাইডেড বাই 1 কত আসে? 9। 9টা আমরা এখন এখানে বসাবো। x স্কয়ার ইজ ইকুয়াল টু 9 মিটার স্কয়ার, x ইজ ইকুয়াল টু 3। এটা হলো আমাদের অনুপাতের একটা মান বেরিয়েছে, কিন্তু দৈর্ঘ্যও বের হয় নাই, প্রস্থও বের হয় নাই, উচ্চতাও বের হয় নাই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু, এটা যদি 3 হয়, দৈর্ঘ্য আমার 12 মিটার, প্রস্থ হলো আমার 9 মিটার, উচ্চতা হলো আমার 3 দুগুণে 6 মিটার। এটা হলো আমার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তোমার কি বলছে? আয়তন বের করতে। আয়তন তো জাস্ট সিম্পল। আয়তন কি হবে? 12 গুণ 9 গুণ 6, কত আসে? 12 গুণ 9 গুণ 6 মিটার কিউব। তার মানে আসে হলো আমার 12 গুণ 9 গুণ 6, 648। তোমার আসে 648 মিটার। আর বলছে কি, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। কর্ণের দৈর্ঘ্য কি? কর্ণের দৈর্ঘ্য কোনটা? √, সবগুলোর স্কয়ার। 12 স্কয়ার 144 যোগ 9 স্কয়ার 81 যোগ উচ্চতার স্কয়ার 636 সামথিং।
এটাই হলো আমাদের পরের একটা ত্রিভুজাকার প্রিজমের ভূমির তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে। করতেছি আমরা একটা ত্রিভুজাকার প্রিজম, অর্থাৎ প্রিজমের যে ভূমি সেটা হলো আমার ত্রিভুজাকার। আমার বলছে আয়তন বের করতে। আয়তন জিনিসটা কিরকম ছিল? পৃষ্ঠের ক্ষেত্রফল গুণ উচ্চতা না? এখন আমার দেওয়া আছে এই তিন, তোমরা এই তিনটা দেখে বুঝতেছো না যে এইটা একটা আহ সমকোণী ত্রিভুজ? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। আর যদি যদি এটা সমকোণী না হয় তাহলে তোমরা কিভাবে করতে? এই ত্রিভুজটার ত্রিভুজের তিনটা বাহু থাকলে একটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আছে না এরকম, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি হোল রুট ওভার। এটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র না, যেখানে এস ইজ ইকুয়াল টু অর্ধ পরিসীমা বা পরিসীমা, পরিসীমা বাই 2, অর্থাৎ 3 + 4 + 5 ডিভাইডেড বাই 2, 6 সেন্টিমিটার। তো এখানে এস এর জায়গায় 6 বসাবা, এর জায়গায় একবার 3 বসাবা, একবার 4 বসাবা, একবার 5 বসাবা। সেখান থেকে তোমার একটা এরিয়া চলে 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 আসবে সামথিং সেন্টিমিটার স্কোয়ার। হুম, সেখান থেকে যদি একটা এরিয়া আসে, এবার সেই এরিয়া গুণ উচ্চতা, সেই আয়তন বের হবে এ ইন্টু এইচ। এই উচ্চতা এইচ ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। হুম, আসবে এটা। তো এখানে উচ্চতা বসাবা, এখান থেকে একটা আয়তন বের হবে সেন্টিমিটার কিউব। হুম, আয়তন বের হবে। পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? আচ্ছা, সাউন্ড হচ্ছে কিসের? একটু দাঁড়াও, সাউন্ড হচ্ছে কিসের? তুমি কি মেসেজ দিতেছো না? তাহলে হুম, আচ্ছা, বাদ দাও। তো আয়তন তো আমাদের বের হয়ে গেল। হ্যাঁ, জাস্ট এইভাবে আমরা আয়তনটা বের করি। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে এরিয়াটা বের করলাম না? তো প্রিজমের ক্ষেত্রে আমার ভূমি থাকে কয়টা? এই পাশে একটা, ওই পাশে একটা। হুম, তো আমার ভূমি তাহলে হয়ে গেল দুটো। আর পাশে কয়েকটা তল আছে। পাশে তো আমার যদি ত্রিভুজ হয় তাহলে তিনটা সামান্তরিক। যদি যদি প্রিজমের ভূমি যদি পঞ্চভুজ হয় তাহলে পাঁচটা সামান্তরিক। পাশের যে তলগুলো আছে সেই সামান্তরিক গুলার ক্ষেত্রফল। এটা কি করে দেওয়া লাগবে? তোমরাই বলো। যদি তোমরাও বলো করাই দেন তো করাবো। আহ, তোমরাই বলো এটা করানো লাগবে কি। হুম,
সমস্যা নাই ভাই, জিএফএ শিখাই দিব, প্যারা খেয়ে না যাই গেল। বলবো বুঝলো না? আচ্ছা, তো তোমরা আশা করি পারবা, কারণ সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার মতো সহজ কিছুই নাই। হুম। তোমরা আশা করি পাশের সমান্তরিক গুলা আর এই জ্যামিতি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার নিয়ম তো শিখালাম। তো এই দুটো দিয়ে তোমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে পারো। ঠিক আছে? একটা পিরামিড দেওয়া আছে। পিরামিড এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ভূমির উপর অবস্থিত, অর্থাৎ এর পৃষ্ঠটা বর্গাকার, তার উপর একটা পিরামিড ইয়ে দেখো। এরকম। এটা আমি একটু সুন্দর সাপোজ এরকম তোমরা একটু বুঝে নাও। হ্যাঁ, তো এটার পৃষ্ঠটা বর্গাকার, এটা একটা স্কোয়ার, আর এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার। পিরামিড এর উচ্চতা অর্থাৎ এই জিনিসটা, অর্থাৎ এই বর্গের কেন্দ্র থেকে এই জিনিসটা, ওইটা হলো 12 সেন্টিমিটার। এরকম এই জিনিসটা হলো আমার 12 সেন্টিমিটার। হুম। 12 সেন্টিমিটার যদি আমার হয়, তাহলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন বের করতে। আয়তন বের করাটা কি, টু মাচ ইজ 1/3 ইন্টু এই নিচেরটার ক্ষেত্রফল, অর্থাৎ এই এটা যেহেতু একটা স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার ইন্টু 12 সেন্টিমিটার কিউব, অবশ্যই সেন্টিমিটার কিউব। এখান থেকে একটা মান চলে আসবে, সেই মানটার দ্বারা তোমাদের বল, এটা আসবে 100, এটা আসবে 3 4 12, 400, 400 সেন্টিমিটার। এটা হলো আমার আয়তন। আর সমগ্র তলের ক্ষেত্রফলটা কি, এখানে নিচের তলটার ক্ষেত্রফল, নিচের তলটার ক্ষেত্রফল, কারণ তোমার সমগ্র তলের ক্ষেত্রফল যদি এ হয়, তো তাহলে নিচের তলটার ক্ষেত্রফল 10 স্কোয়ার, এটা। আর এইটা একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ না? হুম, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, তাহলে দেখ আমার এখান থেকে যদি আমি একটা পিথাগোরাস দিয়ে করাবো, এটা পিথাগোরাস দিয়ে করলে একটু জটিল হয়ে যাবে। হুম, এটা যদি এইটা যদি 12 হয়, এই জিনিসটা যদি তোমার 12 হয়, এই জায়গাটা যদি তোমার 12, আর এইটা কি, তোমার একটা এখান থেকে যদি আমি একটা এইদিকে একটা রেখাটা, হুম, তো তোমার তাহলে এই পার্টটা, এই এই যে ছোট পার্টটা, এই পার্টটা, সমকোণী ত্রিভুজ না, এই কোণটা সমকোণ। হুম, এই কোণটা সমকোণ, এই জিনিসটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে চিন্তা করো, তুমি এই বাহুর দৈর্ঘ্য জানো, এই বাহুর দৈর্ঘ্য তুমি বের করে ফেলতে পারবা, যে তোমার একটা বর্গ দেওয়া আছে, বর্গের কর্ণ তার অর্ধেক এইটা, তো সেখান থেকে তুমি এইটা বের করে ফেলতে পারবা না? পিথাগোরাসের উপপাদ্য দিয়েছি, দেখো বর্গের কর্ণের দৈর্ঘ্য কি, √2a, অর্থাৎ 10√2 এই ক্ষেত্রে। হুম। আর এইটা কি, 12, তোমার 10 স্কোয়ার, 10√2 স্কোয়ার যোগ 12 স্কোয়ার, এইটা আসবে
এটা হবে হলো তোমার 200 যোগ এই 144, 344 রুট ওভার 344 সেন্টিমিটার। এটা কি? এইটার দৈর্ঘ্য, এই জিনিসটার দৈর্ঘ্য, এই পার্টটার দৈর্ঘ্য সেম না? আর এইটা কি? 10 সেন্টিমিটার, এইটা 10, এইটাও রুট ওভার 344, এইটাও রুট ওভার 344। এই যে যে সূত্রটা আছে, এইটা দিয়ে তুমি এই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এইটা দিয়ে তুমি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে ফেলতে পারো। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলে চারটা একই রকম ত্রিভুজ তোমার আছে, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। তাহলে এইটা যোগ 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। এগুলো আসলে লিখে লিখে না করে একেবারে সরাসরি ক্যালকুলেটরে করে দেওয়া যায়। তো একটা কিছু আসবে, জাস্ট এখানে ওই সেম সূত্রটা আরেকবার অ্যাপ্লাই করবে, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এই সূত্র। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা দিয়ে তুমি এইখানে ত্রিভুজগুলোর ক্ষেত্রফল নির্ণয় করবে। একটা নির্ণয় করে চার চার দিয়ে গুণ করে ফেলবে, কারণ এইখানে ত্রিভুজ আছে চারটা, এখানে একটা, একটা এখানে একটা, পিছনে। একটি সমবৃত্তভূমি কোণকের উচ্চতা আর ব্যাস দেওয়া আছে। সমবৃত্তভূমি কোণ এই এই এটা ধরো একটা সমবৃত্তভূমি কোণ যার ব্যাস দেওয়া আছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলো এটার ব্যাস। আর কোণকের উচ্চতা, অর্থাৎ এখান থেকে ডিরেক্ট এই উচ্চ পর্যন্ত এটার উচ্চতা দেওয়া আছে 12 সেন্টিমিটার। হুম, বলছি বক্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করতে হবে। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এই যে আমরা এই দেখছি সমবৃত্তভূমি কোণ, সমবৃত্তভূমি কোণ এর বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল। এল কি? হেলানো তলের উচ্চতা। ভালো করে দেখো, এইচ না কিন্তু এল, পাই আর এল। এল হলো হেলানো তলের উচ্চতা। এই যে তোমার হেলানো তলের উচ্চতা কি এইখানে আছে? না, বের করতে হবে কিভাবে? এই হেলানো তলটা কি? অতিভুজ, এ একটা বাহু, একটা বাহু, একটা বাহু, বাহু, মাঝখানের কোণটা সমকোণ। মাঝখানের কোণটা যদি সমকোণ হয়, মাঝখানের কোণটা যদি সমকোণ হয়, তাহলে এইখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে। তো এটা 12, এটা 10। তো আমার এইটার দৈর্ঘ্য কি হবে? রুট ওভার 144 মানে 12 স্কোয়ার যোগ 10 স্কোয়ার 100, এই 100, তাহলে 244 রুট ওভার 244 সেন্টিমিটার। রুট ওভার 244 সেন্টিমিটার যদি আমার আহ, এই হেলানো তলের উচ্চতা এল হয়, তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল কি? আচ্ছা, না, এখানে কিন্তু আমি একটা ভুল করছি। দেখো, ব্যাস 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ কি 5 সেন্টিমিটার না? তাহলে আর ইজ ইকুয়াল টু কি আমার 5 সেন্টিমিটার না? 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমার এটা কি 144 যোগ 25, তার মানে রুট ওভার 169 মানে 13 সেন্টিমিটার। দেখছো, এই ভুলগুলো কিন্তু করা যাবে না। আমার কিন্তু চোখে পড়ছে যে জিনিসটা, তোমরাও প্র্যাকটিস করতে করতে এমন করে ফেলবা যাতে এই ভুলগুলা না হয়, ভুলগুলোর সাথে সাথে যাতে চোখে পড়ে। হুম,
তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, মানে পাই আর ইন্টু হেলানো তলের উচ্চতা। পাই আর কত, 5, হেলানো তলের উচ্চতা এই যে আর পাই, আর হেলানো তলের উচ্চতা 13, 5 13 কত, 65 পাই সেন্টিমিটার, সেন্টিমিটার স্কয়ার, সরি সেন্টিমিটার স্কয়ার। এটা হলো আমার বক্রতলের ক্ষেত্র। আর আয়তন, আয়তন তো খুবই সহজ, 1/3 পাই আর স্কয়ার এইচ, এইচ বার হেলানো তলের উচ্চতা এল, 13, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার, মানে 5 5 25, এইচ হলো আমার 4 4 100, 100 পাই সেন্টিমিটার। এই হলো আমার answer। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। পরের আচ্ছা, লাস্টের দুইটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, এই দুইটা আমি করাই দিই। আচ্ছা, অনধিকৃত অংশ আচ্ছা আমি বলে দিই সবগুলা, হ্যাঁ কিভাবে করবা, কিন্তু আমি করাবো না এখন। 4 সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলককে পিটিয়ে 2/5 সেন্টিমিটার পুরো একটি পাত তৈরি করা হবে। পাতের ব্যাসার্ধ পিটিয়ে, ও ও আচ্ছা 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 আচ্ছা, বুঝছি 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 বুঝছি। ও একটা গোলাকার পাত, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি গোলাকার পাত, একটি গোলাকার পাত তৈরি করা হবে। প্রশ্ন কিন্তু এরকম থাকবে, বুঝছো, বুঝে নেওয়া লাগবে এখানে। যেহেতু বলছে ব্যাসার্ধ, তো ব্যাসার্ধতে একমাত্র গোলাকার জিনিসেরই থাকে। ঠিক আছে? তো আমার এত সেন্টিমিটার ব্যাসের একটি লৌহ গোলক, অর্থাৎ একটা নিরেট গোলক ছিল, যার ব্যাস ছিল 4 সেন্টিমিটার। অর্থাৎ ব্যাসার্ধ কত ছিল, আর ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। সেন্টিমিটার যদি এটার ব্যাসার্ধ হয়, তাহলে এটার একটা আয়তন থাকবে, আয়তনটা হবে আমার 4/3 পাই আর কিউব। এই আয়তনটা আমার অলওয়েজ ফিক্সড থাকবে, দুনিয়ায় যাই করো আয়তনের পরিবর্তন হবে না। ওকে, আয়তনটা আমার ফিক্সড। এবার আমি এটাকে পিটিয়ে একটা গোলাকার পাত বানালাম, যার পুরুত্ব আছে, এরকম একটা পুরুত্ব আছে। ওই পুরুত্বটা আমার দেওয়া আছে কত, 2/5 সেন্টিমিটার। হুম, এখন তুমি চিন্তা করো, এইটা কি একটা চাপা সিলিন্ডার না? এই পাশে একটা গোল আছে, নিচেও একটা গোল আছে, ও অবশ্যই। আর এইটা কি, এটার উচ্চতা এইচ, তো এইটার উচ্চতা কি, ওই আয়তন কি, এটার আয়তন যদি আমার ভি প্রাইম হয়, এটা কি, পাই আর স্কোয়ার, ওইটা যেহেতু আর দিছি, এটা অনুযায়ী পাই আর 1 স্কোয়ার এইচ। হুম, এটা একটা, এইটা ওর এরিয়া, আর এইটা হলো ওর উচ্চতা। যদি তাই হয়, তাহলে এরিয়া ইন্টু হাইট, পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখন প্রশ্ন মতে আমার আয়তন তো কোনো সময় চেঞ্জ হবে না, তাহলে ভি ইজ ইকুয়াল টু ভি প্রাইম। তাহলে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব যা, পাই আর 1 স্কোয়ার এইচ তাই। আর এর মান জানি, এইচ এর মান জানি, বসানোর পরে এখান থেকে আমি আর 1 এর একটা মান পেয়ে যাবো, সেন্টিমিটারে আসে।
তো এইখান থেকে এই পাতের ব্যাসার্ধ আমরা বের করে ফেলতে পারি। ঠিক আছে, একটা ক্যাপসুলের দৈর্ঘ্য দেওয়া আছে, গোলাকৃতি অংশের ব্যাসার্ধ দেওয়া আছে। বলছে সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন বের করতে। দেখ, খুব সিম্পল। এটা আমি কিছু করাবো না, এটা তো তোমরাই করবে, জাস্ট আমি দেখাচ্ছি। ক্যাপসুল জিনিসটা কি? এই পাশে একটা অর্ধগোলক, এই পাশে একটা অর্ধগোলক, এই পাশে একটা অর্ধ- হুম, আচ্ছা। এখন এইটা একটা অর্ধগোলক, এইটা একটা অর্ধ, তাহলে কি একটা পূর্ণগোলক না? এই হাফ আর এই হাফ মিলে একটা পূর্ণগোলক, মাঝখানে এই জিনিসটা কি? একটা সিলিন্ডার। এখন আমার বলছে কি, এই পুরো অংশটা, হুম, এই এতটার অংশ, এতটার দৈর্ঘ্য আমার বলছে 15 সেন্টিমিটার। এখন তুমি সিলিন্ড্রিক্যাল অংশটার দৈর্ঘ্য বের করো। সিলিন্ড্রিক্যাল অংশটার দৈর্ঘ্য কত? 15 - 3, মানে এই 3, এই ব্যাসার্ধের 3, আবার মাইনাস এই ব্যাসার্ধের 3 সেন্টিমিটার। তাহলে 15 থেকে 6 9 সেন্টিমিটার। 9 সেন্টিমিটার কি আমার এইটুকু, 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার আমার কোনটুকু? এখান থেকে এইটুকু, এইটুকু হলো আমার 9 সেন্টিমিটার। আর এই ব্যাসার্ধ কিন্তু আমার সেম, ব্যাসার্ধ কিন্তু আমার সেম 3 সেন্টিমিটার। কারণ এইখানে ব্যাসার্ধ যা, এই দিকেও ব্যাসার্ধ কিন্তু সেম। তাহলে এইখান থেকে আমি সিলিন্ডারের ক্ষেত্রফলটা বের করব। সিলিন্ডারের ক্ষেত্রফল না, কিন্তু সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটা আমি বের করব। তার সাথে এই গোলকের, এই গোলকের এই পার্টটা আর এই পার্টটা মিলে যে ফুল পার্টটা হয়, তার ক্ষেত্রফলটা আমি বের করব। সেইটা হবে আমার ক্যাপসুলের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের কিন্তু এই বৃত্তাকার অংশ দুইটা আমি যোগ করব না, জাস্ট বক্রতলের ক্ষেত্রফলটা যোগ করব। আয়তনের ক্ষেত্রে আমার সম্পূর্ণটা আয়তন আমি বের করে ফেলব। এখানে মেন বোঝার জিনিস ছিল এই অংশটার দৈর্ঘ্য যে 9 সেন্টিমিটার, সেইটা পুরাটা 15, এই 3 বার, এই 3 বার, এই মাঝখানে, এইটা হলো আমার মেন বোঝার জিনিস ছিল। একটি ফাঁপা গোলকের বাইরের অংশের ব্যাসার্ধ ও বেধ গলিয়ে একটি নিরেট গোলক বানানো হবে, তার ব্যাসার্ধ কত হবে? এটা কিন্তু একটু কঠিন। এটাও কিন্তু আমি করাবো না, জাস্ট আমি দেখাই দিব কিভাবে করে। এটা একটু বেশি করে দিই। হুম, তোমার বলছে কি বাইরের অংশে, অর্থাৎ এই জিনিসটা, তোমার দৈর্ঘ্য হলো 15 সেন্টিমিটার। হুম, আর এইটুক হলো 2 সেন্টিমিটার। এটা 2 সেন্টিমিটার, এটা 15 সেন্টিমিটার। এখন তুমি চিন্তা করো, এই গোলকটা ফাঁপা, এর মাঝখানটা খালি, আর ভরাটা আমার কোনটুক? এইটুক, এইটুক হলো আমার ভরা। হুম, তো ভরার মাঝখানটা খালি। তোমার এইটুকের একটা আয়তন আছে না? তো এইটুকের আয়তনটা কত? এই বাইরের এই পুরাটার আয়তন মাইনাস এইটুকের আয়তন। এখন আমি এখান থেকে এতটুকু জানি, 15/2 মানে 7.5। 7.5 হলো আমার এইটুকু, এইটুকু হলো আমার 7.5, 15/2 এইটুকু, এইটুকু দৈর্ঘ্য। সাড়ে 7.5 - 2 না, অর্থাৎ এইটুকু কি আমার 5.5 সেন্টিমিটার না? 5.5 সেন্টিমিটার না? হম, 5.5 সেন্টিমিটার কি নাই? কারণ আমার পুরাটাই 7.5 - এইটুকু,
তোমার এই অংশটার আয়তন কি হবে? এটাকে যদি আমি R1 দিই, এটাকে যদি আমি R2 দিই, তাহলে 4/3 পাই R1 কিউব মাইনাস 4/3 পাই R2 কিউব না? আমার এই অংশটার আয়তন, এই অংশটা, এখান থেকে আমি 4/3 পাই কমন নেই, R1 কিউব মাইনাস R2 কিউব। এখান থেকে আমি একটা মান পাবো সেন্টিমিটার কিউব। ওকে, এখান থেকে আমি একটা সেন্টিমিটার কিউবে মান পাবো। আমার এটা গলায় যে একটা নিডেড গোলক বানাবো আমি, সেটার আয়তনও কি হবে? 4/3 পাই R3 কিউব। অর্থাৎ তার ব্যাসার্ধ আমি ধরলাম, তার ব্যাসার্ধ আমি ধরলাম R3। তো আমার এই যে মানটা, সেটা সমান এই সেন্টিমিটার কিউবটা হবে, এই এখান থেকে আসবে, সেখান থেকে একটা R3 মান পেয়ে যাবো সেন্টিমিটার সেন্টিমিটার। এখানে মেন বোঝার জিনিস ছিল এই 15 এইটু 7.5 এইটু। আবার এই জিনিসটাকে আমরা নেব 7.5 মাইনাস, অর্থাৎ এই পুরা আয়তন থেকে এইটুকু আয়তন বাদ দিলে যেটা থাকে সেটাই হবে আমার ফাঁপা গোলকের আয়তন। এইটা আর এই নতুন বানানো গোলকের আয়তন সমান। এই যে নতুন বানানো গোলকের আয়তন এইটা, সেইটা, আর এই আয়তনটা আমাদের সমান। তো আমরা সেখান থেকে এইটা খুব সহজে বের করে ফেলতে নাই। এটা তো আচ্ছা, এইটাই তাহলে আমাদের লাস্ট ম্যাথ। ওকে, তাহলে করাই দিই। দেখ, এটাই তাহলে আমাদের লাস্ট। আচ্ছা, 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকৃতির 2 সেন্টিমিটার ব্যাসের একটি গোলাকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বক্সে ঠিক মতো এঁটেছে। সিলিন্ডারের অন্যদিকৃত অংশে একটা গোলাকৃতির বল, তার ব্যাস 2 সেন্টিমিটার, অর্থাৎ ডি যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে আর কত? 1 সেন্টিমিটার ব্যাসার্ধ। হুম, এখান থেকে আমি এটা আয়তন নির্ণয় করে ফেলবো। এখান থেকে একটা আয়তন আসবে 4/3 পাই, আর তো আমার 1, আর এর কিউব আসবে 1, এটা আসবে আমার বলের আয়তন। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটা সিলিন্ডার, তার মধ্যে বলটা এটা যাচ্ছে, এর মধ্যে আমার বলটা এরকম এটা যাচ্ছে। বলটা যদি এটে যায়, তাহলে একটা জিনিস খেয়াল করো, বলের ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার যদি বলটার ব্যাসার্ধ হয়, তাহলে সিলিন্ডারের উচ্চতা কত? বলের ব্যাসের সমান 2 সেন্টিমিটার। সিলিন্ডারের উচ্চতা বলের ব্যাসের সমান, যে বলের ব্যাস এটা, এটা কি 2 সেন্টিমিটার। সিলিন্ডারের উচ্চতা বলের ব্যাসের সমান, আর সিলিন্ডারের ব্যাসার্ধ বলের ব্যাসার্ধের সমান। হুম, এটা যদি হয়, তাহলে সিলিন্ডারের আয়তনটা আমাদের কত? সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ না? তার মান মানে কি, পাই ইন্টু আর এর মান কত? 1 ইন্টু এইচ কত? 2, তার মানে 2 পাই সেন্টিমিটার কিউব। এটা হলো আমাদের সিলিন্ডারের যে আয়তন সেটা। 2 পাই সেন্টিমিটার কাছাকাছি। 2 পাই, এটা হলো আমাদের সিলিন্ডারের আয়তন, এটা V2, আর এটা হলো আমাদের বলের আয়তন V1। তো বলছে সিলিন্ডার অনধিকৃত, অর্থাৎ বল বাদে এই যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে, এইটুকের আয়তন বের করতে বলছে। সেটা কি?
সিলিন্ডারের আয়তন V2 সেটা যদি ডেল ভি হয় তাহলে সেটা সিলিন্ডার আয়তন V2 মাইনাস বলের আয়তন V1 অর্থাৎ 2 পাই মাইনাস 4/3 পাই। এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। এটা আসবে 3 দুগুণে 6 2/3 পাই। এটাই আসবে আমাদের অ্যান্সার। এখানে বোঝার জিনিস ছিল সিলিন্ডারের উচ্চতা বলের ব্যাসের সমান আর সিলিন্ডারের ব্যাসার্ধ বলের ব্যাসার্ধের সমান। এখান থেকে জাস্ট আমি বলের আয়তন বের করলাম, সিলিন্ডারের আয়তন বের করলাম, দুইটা আয়তনের বিয়োগফলই হবে আমাদের যে অনধিকৃত বল দ্বারা যে আয়তনটা গ্র্যাব করা হয়নি সেটা পেয়ে। ঠিক আছে, তো আশা করি তোমরা আজকের ক্লাসটা ভালো মতোই বুঝতে পারছো। আজকের ক্লাসটা ফেসবুকে লাইভ করা পসিবল ছিল না, কজ ফেসবুকে লাইভ অপশনটা একটু ঝামেলা করতেছিল। তো ঠিক আছে, আচ্ছা তোমরা ক্লাসটা বুঝছো কিনা একটু বলো আমাকে। হ্যাঁ, তাতই ভৌমিক বলছে হ্যাঁ ক্লিয়ার। থ্যাংক ইউ তাতই, থ্যাংক ইউ। আর যারা যারা ছিলে, তাজমা ছিলে, বর্ষা ছিলে, একটু সবাই অল্প। হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি, যেহেতু আজান দিয়ে দিয়েছে এখন। তো ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা। তোমরা কলেজ ভর্তি পরীক্ষায় ভালো করো। দেখা হবে পরবর্তী ক্লাস। আসসালামু আলাইকুম ভাইয়া।